বঙ্কিমচন্দ্র একবার দুঃখ করে বলেছিলেন যে বাঙালির কোনো ইতিহাস নেই। আজকের দিনে বঙ্কিম থাকলে তার হাতে বাংলা এবং বাঙালির ইতিহাস বিষয়ক একগুচ্ছ বই থাকতেই পারত, কিন্তু বাংলার ইতিহাস খুঁজতে গেলে আমরা তবে থেকেই বাংলার ইতিহাস পাই যবে থেকে বাংলাদেশ আর্যাবর্তের মধ্যে অঙ্গীভূত হয়েছে বা যবে থেকে বাঙালির সঙ্গে আর্যদের একটা সম্পর্ক গড়ে উঠেছে। তার আগে বাংলা এবং বাঙালি সম্পর্কে আমরা প্রায় কিছুই জানতে পারি না, এবং তার পরবর্তীকালেও আমাদের বাংলাদেশের ইতিহাস খুঁজতে গেলে নির্ভর করতে হয় সেই গ্রন্থগুলোর উপর যেগুলো মূলত আর্যদের রচিত। অর্থাৎ ইতিহাস চর্চা এবং ইতিহাস বোধের ক্ষেত্রে বাঙালির একটা অভাব বরাবরই ছিল, এবং তাই হয়তো আজকের দিনে দাঁড়িয়ে বাংলা সাহিত্যের ছাত্রছাত্রীরাও বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে খুব একটা আগ্রহ বোধ করেন না। তো যাই হোক, বাংলা সাহিত্যের ইতিহাস কিন্তু খুব একটা নিরস নয়, এবং আমি চেষ্টা করব যে আগামী কিছু পর্বে বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে একটা মোটামুটি ধারণা তোমাদের কাছে স্বচ্ছ করে তুলে ধরবার জন্য, যাতে বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে তোমাদের সুবিধা হয়। এবং শুধুমাত্র বাংলা সাহিত্যের ছাত্রছাত্রীদেরই যে ইতিহাস জানা দরকার তা কিন্তু নয়, যারা বাংলা নিয়ে অনুসন্ধান করেন, যারা বাংলার বিষয়ে জানতে চান, তাদের কাছেও বাংলা সাহিত্যের ইতিহাস খুব আকর্ষণীয় হয়ে উঠতে পারে। তারা আমার এই ভিডিওটা দেখবেন, তাদের কাছে আমার একটা অনুরোধ রইল। আজকে আমি বাংলা সাহিত্যের মোটামুটি একটা ভূমিকা দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তী পর্ব থেকে বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে আমরা আলোচনা করব। আমি অনির্বাণ, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করা যাক। যদি প্রশ্ন করা হয় যে সাহিত্যের ইতিহাস কি, তার উত্তরটা খুবই সোজা। এতদিন ধরে যা সাহিত্য লেখা হয়েছে তার একটা ধারাবিবরণই হচ্ছে সাহিত্যের ইতিহাস। আর যদি বলা হয় সাহিত্যের ইতিহাসের লক্ষ্য কি, তাহলে এই আবহমান সাহিত্য রচনার ধারা সম্পর্কে আমাদের মনে একটা ধারণা তৈরি করে দেওয়া সাহিত্যের ইতিহাসের লক্ষ্য। কিন্তু বিষয়টা ঠিক এরকমটা নয়। তার কারণ এতদিন ধরে যা লেখা হয়েছে সেই সাহিত্য নিয়ে আলোচনা সাহিত্যের ইতিহাস নিশ্চয়ই করে, কিন্তু সাহিত্যের ইতিহাস যেটা করে সেটা হচ্ছে এতদিনকার বিভিন্ন সময় বিভিন্ন দেশকালের প্রেক্ষাপটে যে সাহিত্যগুলো লেখা হয়েছে সেই সাহিত্যগুলোর একটা বিবর্তন আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করে। সেই বিবর্তনের মধ্যে কি হয়, সেটাকে শুধুমাত্র সাহিত্যিক বিবর্তন, অর্থাৎ যেটা আজ থেকে 500 বছর আগে লেখা হয়েছে, যেটা আজ থেকে 5 বছর আগে লেখা হয়েছে, তার মধ্যে এই ফারাকটা, এই বিবর্তনটাকে শুধু সাহিত্যের ইতিহাস দেখায় তা নয়। এর সঙ্গে জুড়ে আছে কাল চেতনা এবং ইতিহাস চেতনা। অর্থাৎ সাহিত্যের ইতিহাস শুধুমাত্র সাহিত্যের বিবর্তন সম্পর্কেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে না, সেটুকুই শুধুমাত্র আমাদের জানায় না, তার সঙ্গে দেশকাল এবং সমাজের বিবর্তন সম্পর্কেও আমাদের জানায়। তার কারণ আমরা জানি যে সাহিত্য সমাজকে বাদ দিয়ে হতে পারে না। অর্থাৎ যে সাহিত্য আজ থেকে 500 বছর আগে লেখা হচ্ছে সেটা সেই সময়ের সেই দেশকালের প্রেক্ষিতে লেখা হচ্ছে। সুতরাং সেই সাহিত্যের মধ্যে, যেহেতু বললাম যে সাহিত্য সমাজকে বাদ দিয়ে হতে পারে না, এবং সাহিত্যের মূল বিষয়ই মানুষের সমাজ, মানুষের জীবন, এটা বাদ দিয়ে তো সাহিত্য হতে পারে না। অর্থাৎ আজ থেকে 500 বছর আগে যে সাহিত্য লেখা হচ্ছে সেটা সেই দেশকাল মথিত সাহিত্য, বা তার মধ্যে সেই দেশকালের প্রভাব রয়েছে খুব সুস্পষ্টভাবে। এবং আজ থেকে 100 বছর আগে যেটা লেখা হচ্ছে, মানে তার 400 বছর পরে যেটা লেখা হচ্ছে, তার মধ্যেও তার দেশকালের পরিচয় রয়েছে। এবং এই 400 বছরের মধ্যে কিন্তু ভাষাগত বিবর্তন ঘটে যাচ্ছে, মানুষের প্রকাশগত বিবর্তন ঘটে যাচ্ছে, সাহিত্যের রূপান্তর ঘটে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, সাহিত্যের ইতিহাসের মধ্যে দিয়ে আমরা সাহিত্যের একটা রূপান্তর তো পাচ্ছি, সাহিত্যের একটা বিবর্তন তো পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে আমরা সেই 400 বছর ব্যবধানের আগেকার সমাজ এবং 400 বছর পরের সমাজ, এই দুটো সময়েরও চিত্র পাচ্ছি। অর্থাৎ এই যে সামাজিক বিবর্তন, সেটাকেও সাহিত্যের ইতিহাস আমাদের কাছে তুলে ধরে। তাই জন্য সাহিত্যের ইতিহাস শুধুমাত্র সাহিত্যের ধারা বিবরণ নয়, যে আবহমান সাহিত্যের পঞ্জি বা সেই সাহিত্য সম্পর্কে বিবরণ নয়। সাহিত্যের ইতিহাস আমাদেরকে দেশ, কাল, সমাজ এইগুলোও জানায়, এগুলোও স্পষ্ট করে। তাই সাহিত্যের ইতিহাস বলে শুধুমাত্র আমি যদি একটা নিরস ধারা বিবরণই মাত্র ধরি, তাহলে কিন্তু সেটা সাহিত্যের ইতিহাসের যথার্থ মূল্যায়ন করা হয় না। সাধারণভাবে ইতিহাসকে দেখলে সেটার মধ্যে আমরা কোনো রস খুঁজে পাবো না। তার কারণ হচ্ছে ইতিহাস আমাদের কি জানায়, কিছু তথ্য। সেই তথ্যগুলো বেশিরভাগই নিরস। তথ্য সবসময় নিরস হয়, বেশিরভাগের কোনো কথা নেই, ঠিক আছে? তো সেই তথ্যগুলো সবসময় নিরস, এবং সেগুলো কি, সেই সাল তারিখের কিছু পঞ্জি। সুতরাং তার মধ্যে কোনো সাহিত্য রস নেই, যে রসটা আমরা গল্প উপন্যাসে খুঁজে পাই। এই জন্যই সাহিত্যের ইতিহাস আমাদের ভালো লাগে না। কিন্তু আমরা যদি তার মধ্যে অনুসন্ধান করি, তাহলে আমরা অনেক গল্প খুঁজে পাবো,
এবং যে গল্পগুলো আমরা নতুন করে আবিষ্কার করতে পারবো। যেমন ধরা যাক, যদি একটা উদাহরণ দিই, যে এই 400 বছর আগে পরের উদাহরণটা দিচ্ছিলাম, এটা যদি একটু বিশদভাবে ব্যাখ্যা করি তাহলে তোমাদের কাছে বিষয়টা স্পষ্ট হবে। ধরো মঙ্গল কাব্য সম্পর্কে সবাই শুনেছ। মঙ্গল কাব্য লেখা হয়েছে একটা দীর্ঘ সময় ধরে, পঞ্চদশ শতক থেকে মোটামুটি অষ্টাদশ শতক পর্যন্ত মঙ্গল কাব্য লেখা হয়েছে। এই যে সুদীর্ঘ সময়, এই সময় কিন্তু মঙ্গল কাব্যের মধ্যে অনেক পরিবর্তন ঘটে গেছে। যেমন প্রথম যখন মঙ্গল কাব্য লেখা হচ্ছিল, যে মনসা মঙ্গল টঙ্গল, এই কাব্যগুলো যখন প্রথম লেখা হচ্ছে, তখন তার মধ্যে ভগবান সম্পর্কে যে ধারণা, ঈশ্বর সম্পর্কে যে ধারণা, যে দেব মাহাত্ম্য, সেই দেব মাহাত্ম্য কিন্তু একটু অন্যরকম ছিল। সেখানে ভয় এবং ভক্তি যে পরিমাণে ছিল, সেটা কিন্তু অষ্টাদশ শতকে যদি আমি দেখি সেই মঙ্গল কাব্যগুলো, যেমন অন্নদা মঙ্গল বলতে পারো বা শিবায়ন কাব্য বলতে পারো, এই সময়কার কাব্যগুলো, এগুলো দেখতে গেলে দেখবে সেই ভগবান সম্পর্কে সেই শ্রদ্ধা মিশ্রিত ভয়, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু আর নেই। সেখানে ভগবানকে মানবায়িত করে দেওয়া হচ্ছে, সেখানে ভগবানের গায়ে অনায়াসে ধুলো ছোড়া হচ্ছে। এই ব্যাপারগুলো খুব ক্যাজুয়াল হয়ে গেছে। মানে আগে ভগবান সম্পর্কে মানুষের যে ধারণাটা ছিল, আস্তে আস্তে সেই ধারণাটা অনেকটাই ম্লান হয়ে যাচ্ছে। তার প্রধান কারণ, মানুষ বিশ্বাস থেকে অবিশ্বাসের দিকে আসছে। এই যে বদলটা, এই বদলটা কি প্রমাণ করে? এই বদলটা এটাই প্রমাণ করে যে মানুষ আস্তে আস্তে প্রশ্নহীন আনুগত্য থেকে সরে আসছে, মানুষ আস্তে আস্তে বিজ্ঞান মনস্ক হয়ে উঠছে, সে আস্তে আস্তে যুক্তির দিকে এগিয়ে আসছে। অর্থাৎ মানুষ আস্তে আস্তে মধ্যযুগ থেকে আধুনিক যুগের দিকে এগিয়ে আসছে, যে যুগের প্রধান চিহ্নগুলোই ছিল একটা বিজ্ঞান মনস্কতা, যৌক্তিকতা বা ব্যক্তি স্বাতন্ত্র্য, এই জায়গাগুলো, বা মানুষের কথা। এখনকার সময় দাঁড়িয়ে যে উপন্যাস, ছোট গল্প যাই লেখা হোক না কেন, সেটা মানুষের কথা বলে। আগেকার দিনে কি বলা হতো? দেবতাদের কথা বলা হতো। অর্থাৎ এই যে দেবতার মানবায়ন, সেটা কিন্তু মানুষকে প্রাধান্য দেওয়া হচ্ছে। শিবের সঙ্গে পার্বতীর যে ঝগড়া হচ্ছে, সেখানে মানুষের সংসারের রূপকই ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ সেটা তারা যেন সাধারণ মানুষ, অর্থাৎ মানুষের কথা বলা হচ্ছে। এই যে মনসাকে ছেড়ে অন্নদাকে বেছে নেওয়া হলো, অন্নপূর্ণা, মানুষের জীবনের যে অন্য সমস্যা, তাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। অর্থাৎ আমি বলার চেষ্টা করছি যে আজ থেকে 400 বছর আগে যে মঙ্গল কাব্য লেখা হয়েছিল, সেখানে যেভাবে ভগবানকে দেখা হয়েছিল, আজ থেকে 400 বছর পরে যে মঙ্গল কাব্য লেখা হচ্ছে, সেখানে যেভাবে ভগবানকে দেখা হচ্ছে, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য হয়ে যাচ্ছে। এটা তো সাহিত্যের রূপগত পার্থক্য একটা হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে এর সঙ্গে একটা সামাজিক পার্থক্যের ধারণাও যুক্ত হয়ে যাচ্ছে, কারণ সমাজ বদলে যাচ্ছে, সময় বদলে যাচ্ছে। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে সামন্ততান্ত্রিক ব্যবস্থা ভেঙে যাচ্ছে এবং সেই জায়গায় নগর আসছে, নতুন ধনতান্ত্রিক সভ্যতার আসার একটা চিহ্ন দেখা যাচ্ছে। এই দিকগুলো আমরা কিন্তু সাহিত্যের ইতিহাসে খুব সুস্পষ্টভাবে দেখতে পাই এবং এর নিরিখেই আমাদের সাহিত্যের ইতিহাসকে বিচার করা উচিত। অর্থাৎ এইভাবে যদি আমরা সাহিত্যের ইতিহাসকে দেখি, তাহলে দেখব যে একটা বিরাট যুগ পরিবর্তনের চিহ্ন, মানুষের জীবন, আমাদের চারপাশটা পরিবর্তনের চিহ্ন, এইগুলো সাহিত্যের ইতিহাসে খুব সুস্পষ্টভাবে উঠে এসেছে এবং এইগুলোকেই আমাদেরকে অনুসন্ধান করতে হবে। শুধুমাত্র ভারতচন্দ্র একজন বড় কবি ছিলেন, তিনি এই সময় জন্মেছেন, তার এই সময় মৃত্যু, এই সময় তিনি মঙ্গল কাব্য লিখেছেন, তার কাব্যের বৈশিষ্ট্য এই, বা কেতকাদাস ক্ষেমানন্দের কাব্যের বৈশিষ্ট্য এই, শ্রীকৃষ্ণ কীর্তনের সমাজচিত্র এই তথ্যের নিরিখে সাহিত্যের ইতিহাসকে দেখলে আমাদের কখনোই সাহিত্যের ইতিহাস আকর্ষণীয় মনে হবে না, আমাদের সেটা বরাবরই নিরসভাবেই মনে হবে। আজকে আমার এই বক্তব্য তোমাদেরকে কতটা প্রভাবিত করতে পারবে আমি জানি না। আমার আজকের বক্তব্য হয়তো সাহিত্যের ইতিহাসের মতোই তোমাদের কাছে নিরস লাগতে পারে, কিন্তু এটা বলতে চাই যে সাহিত্যকে জানতে গেলে, বাংলা সাহিত্য পড়তে গেলে সাহিত্যের ইতিহাস জানা অত্যন্ত আবশ্যিক। তার কারণ সাহিত্য পড়তে গেলে সময়কে জানা অত্যন্ত আবশ্যিক। এটা মাথায় রেখো যে সময়কে বাদ দিয়ে সাহিত্য হয় না। তুমি যদি সময়কে না ধরতে পারো, তুমি সেই সাহিত্যকে, সেই সাহিত্যিককে কোনোভাবেই ধরতে পারবে না। তোমাকে যদি শক্তি চট্টোপাধ্যায়কে বুঝতে হয়, তাহলে শক্তি চট্টোপাধ্যায়ের সময়কে বুঝতে হবে। জীবনানন্দকে বুঝতে হয়, তাহলে জীবনানন্দের সময়কে আবশ্যিকভাবে বুঝতে হবে। যদি তোমাকে তারাশঙ্করকে বুঝতে হয়, তারাশঙ্করের উপন্যাস পড়তে হয়, তাহলে তারাশঙ্করের সময় তাকে আবশ্যিকভাবে বুঝতে হবে। সময় নিয়ে আমি একটা ভিডিও পরবর্তীকালে করব, সেটা দেখতে পারো। কিন্তু এই মুহূর্তে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সাহিত্যের ইতিহাস জানা, সাহিত্য সম্পর্কে এই যে একটা আবহমান সাহিত্য সম্পর্কে বোধ তৈরি করার পাশাপাশি আমাদের সামাজিক বিবর্তন, আমাদের দেশের সংস্কৃতির বিবর্তন বা আমাদের যে যুগ মানুষগত বিবর্তন, সেটাকে জানা একজন সাহিত্যের ছাত্রের পক্ষে ভীষণ জরুরি। এটা ছাড়া কোনোভাবেই তোমাদের সাহিত্য পড়া কমপ্লিট হতে পারে না। তো তোমাদের কাছে পথ একটাই, সেটা হলো পড়াটাকে ভালোবেসে পড়া। নাহলে যে তথ্যের ভার তুমি আজকে মুখস্থ করবে, আজকে তুমি গলধকরণ করবে, পরীক্ষার হলে গিয়ে সেটা উগড়ে দেবে, কালকে সেটা ভুলে যাবে, পরবর্তীকালে সেটা তোমার কোনো কাজেই লাগবে না। তাই আমার মনে হলো সাহিত্য ইতিহাসকে যদি একটু আকর্ষণীয় করে তোমাদের কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে কেমন হয়। তোমরা জানিও যে
আমার থেকে কিরকম সাহায্য আশা করছো বা কিভাবে তোমাদের কাছে বিষয়টা আরো ইন্টারেস্টিং করে তুলতে পারি। আজকে আমার বক্তব্য কি তোমাদের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে, তাহলে আমি এটা নিয়ে আরো ভাববো, কারণ আমি নিজেই খুব সন্দিগ্ধ যে কতটা ভালো লাগবে তোমাদের বিষয়টা। তো তোমরা একটু জানিও সাহিত্যের ইতিহাসের কোন টপিকগুলো তোমাদের অসুবিধা আছে সেটা একটু জানিও। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। আগামী পর্বগুলো তোমরা আমার সঙ্গে থাকবে এটা আমি আশা করতে পারি। আর অবশ্যই জানাবে যে সাহিত্যের ইতিহাস নিয়ে তোমার বক্তব্য কি, তুমি কিভাবে সাহিত্যের ইতিহাসকে দেখো, কেন তোমার সাহিত্যের ইতিহাস ভালো লাগে বা লাগে না, বা আমি যদি ভবিষ্যতে সাহিত্যের ইতিহাস নিয়ে পর্ব করি তোমরা সেই পর্ব দেখবে কিনা। আলটিমেটলি তোমাদের জন্যই সবকিছু, তোমাদেরকে পাশে না পেলে কোনোভাবেই চলবে না। তাই আরেকবার অনুরোধ করছি, যদি আমার বক্তব্য ভালো লেগে থাকে, ভিডিওটা ভালো লেগে থাকে, বা ভবিষ্যতে তোমরা আরও এরকম ভিডিওটা চাও, যদি চাও সাহিত্যের ইতিহাস নিয়ে আমি কন্টিনিউয়াস ভিডিও করতে থাকি, তাহলে আমাকে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই জানিও। আর এখানে হয়তো আমি সবটা কভার করতে পারবো না সিলেবাসে যতটা থাকে, তার কারণ সিলেবাসের জিনিস সবসময় ইউটিউবে কভার করা সম্ভব হয় না। যারা সিলেবাসের জন্য কোনো হেল্প চাইছো তারা অন্য পাঠে যোগাযোগ করতে পারো, অন্য পাঠে যে নম্বর দেওয়া হয়েছে এখানে সেখানে যোগাযোগ করতে পারো। সেখানে এমএ এবং বিএ কোর্সে সিলেবাসকে কভার করা হয়। তার বাইরে আমি তো এখানে রইলাম তোমাদেরকে বিভিন্ন সাহায্য করার জন্য। দেখা হচ্ছে পরের পর্বে, খুব শিগগিরই সঙ্গে থেকো।